Yes, 37, sir. 38, Yes, sir. 39, কার? ফার্স্ট পিরিয়ড করা হয়েছে তো, সেকেন্ড পিরিয়ডটা পি করে দিলাম। আগের 16 তারিখে দুটো ক্লাসই অ্যাবসেন্ট করে দিলাম, সই করে দিলাম। এই রোল কল হয়ে গেলে বলবেন না বলেছেন। আপনারা আগে প্রশ্ন করুন। খাদ্য তত্ত্ব সম্বন্ধে প্রশ্ন করুন, তারপর আমি আমার বক্তব্যটা বলবো। কিছুই প্রশ্ন নেই, কারণ আপনাদের প্রশ্ন না থাকাই স্বাভাবিক, কেন প্রশ্ন তো আমরা করব পরীক্ষার সময়, আপনারা তো উত্তর দেবেন, তাই তো? এখন তো আমি উল্টো কথা বলছি। বলুন, কিছু জিজ্ঞেস নেই? আমরা পরে যে ক্লাস হিসেবে দেখলাম তাতে তিনটে বৃত্ত, বায়ু বৃত্ত এবং টপ, এই তিনটে ডিভিশন, মানে ওটার ওই তিনটে কম্পোজিশন আমরা ভাগ করতে, মানে কনক্লুড করতে পারি। এবার আমরা যখন খাদ্য তৈরি করছি, বিভিন্ন জিনিস মিশিয়ে দিচ্ছি, তাতে কিন্তু ওই কম্পোজিশনটা চেঞ্জেস হচ্ছে, চেঞ্জেস হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেট আমি যখন কোনো একটা রোগ নির্মূলের জন্য করছি, খাচ্ছি, তাহলে তার এফেক্টটা কেমন ভাবে ইম্প্যাক্ট করবে? না, প্রশ্নটা হচ্ছে অরিজিন নিয়ে করেছেন। এক একটা খাদ্যের এক একটা গুণাগুণ আছে। যেহেতু এই খাদ্যের রস, গুণ, বীর্য, বিপাক, প্রতিক্রিয়া, তারপর প্রভাব, এটার মধ্যে আসছি, তখন হচ্ছে বৈদিক ভারতবর্ষের প্রাচীন সিস্টেম। এটা মডার্নটা হচ্ছে যে ময়েশ্চার, প্রোটিন, ভিটামিনস, মিনারেলস, কোনটার কত ভাগ সেটা। তাহলে এইগুলো যখন আমি 5টা সবজি মিশিয়ে করছি, এটা গেল সবজিটা আবার সরিয়ে রাখুন, কোন সিজনে খাচ্ছি সেটা একটা ভাইটাল। আমি খুব মশলা দিয়ে গরমকালে করলাম, টেম্পারেচার 41, তাহলে টেম্পারেচার 41-এ যখন করলাম তখন 2+ হয়ে গেছে, প্রকৃতি 2+, রান্নাটা 2+। এবার আমার দেখা যাচ্ছে রাশি লগ্নে দেখা যাচ্ছে যে মেষ, সিংহ এবং ধনু তিনটে অগ্নি রাশি, অগ্নি রাশিতে জন্ম হয়েছে। এবার জন্ম হয়েছে কখন? জ্যৈষ্ঠ মাসে, সেটাও 2+। ক্লিয়ার হলো যে একেবারে যে সিজনটা, সেই সিজনে সবগুলো এতগুলো প্লাস হলো, আমিও প্লাস। এইবার আপনার হজম হবে? হজম হবে না।
সুতরাং শাস্ত্রকারেরা পরিষ্কার বলে দিয়েছেন সিজনাল ফুড খেতে। অনেক দিন আগে, আজ থেকে বোধহয় 2000 সালে, 1999 দিয়ে, তখন লেক মার্কেটে গেছিলাম, তো মাঝে মাঝে কতগুলো জিনিস কিনতে চলে যেতাম নিজেই। এখন যাই না, বোধহয় ওই 2000 সালের পর আর যাই না, এইদিকে আর যাই না। তা আমাকে জিজ্ঞেস করছে যে স্যার খুব ভালো পটেটো চিপস এসছে। তাই বললাম দেখান। দেখালো, বললো যে স্যার এইটা সুইডেন থেকে এসছে, পটেটো চিপস মেড ইন সুইডেন। তাহলে লেক মার্কেটে বিক্রি হচ্ছে সুইডেনের পটেটো চিপস। আমি একটু অবাক হলাম, বলে এগুলো আসছে? বলছে হ্যাঁ, এগুলো খুব বিক্রি হচ্ছে, খেলে একটা পুষকারী হচ্ছে। কারণ জওহর রায় বলেছিলেন যে আমি খুব ভালো ল্যাটিন ভাষা জানি। তা বলছে একটু বলে শোনান তো ল্যাটিন ভাষা কিরকম। তা সোজা ভাবে বললেন ল্যাটিন ভাষা খুব সোজা, ল্যাটিন ভাষা চ খিড়কি দিয়ে প। এই হচ্ছে তিনি ল্যাটিন ভাষা জানেন। তাহলে এই যে সিস্টেমটা হলো, প্রথম কথা আমি খাচ্ছি, এটা আমার গর্ব অনুভব করছে। তারপরে আমি জনসাধারণকে বলবো যে আমি সুইডেনের পটেটো চিপস খেয়েছি, একটু ফাটাবার দরকার আছে না? এই যে সিস্টেম গুলো আমাদের যে সমাজে ঢুকে গেছে, এটাকে আমরা বের করতে পারিনি। শুনুন, স্বাস্থ্যকর বলছেন সপাক খাও বিপাক হবে। বিপাক এর ইংরেজি হচ্ছে মেটাবলিজম সিস্টেম। মেটাবলিজম সিস্টেম আমরা সব করছি। রান্নার লোক সোনারপুর থেকে আসে, সে জামা কাপড় ছাড়ে, ওই করে বেরিয়ে চলে যাচ্ছে, ওই করে রান্না করে চলে যাচ্ছে। কিছু কিছু বাড়িতে, যেমন মায়ের বাড়িতে, আমাদের বাড়িতে এসে তার জামা কাপড় থাকবে, আজকে রান্না করে ধুয়ে চলে যাও, কালকে এসে আবার এটা করে রান্না করবে। বাঙালির এই যে ঘুমাবে তারও নিশ্চয়তা নেই। গরমকালে একটা হাফ প্যান্ট কিনে রেখেছেন, সে হাফ প্যান্টটা পরে শুচ্ছেন। প্রত্যেকটা অবাঙালি যাতে একটু অবস্থাপন্ন, তারা প্রতিদিন রাত্রিরে বিছনার চাদর, ধোয়া চাদর পাতে, ধোয়া জামা কাপড় পরে পরে শোয়ে। আপনি একটা বারমুডা কিনে রেখেছেন, গরমকালে 3 মাস ওই বারমুডা পরে কাটিয়ে দিলেন। এগুলো ভাবুন একটু। তা আমরা পেশেন্ট হবো না তো কি হবো? আর রাত্রিবেলা বললেন উল্টো পাল্টা স্বপ্ন দেখি, যে ভূতে যে ধরে নিয়ে চলে যায়নি বিছনা থেকে, এইটা যথেষ্ট। সিস্টেম গুলোকে মানার চেষ্টা করুন। আমি একবার সকালবেলা, পুজোর সময় তো আমাকে ছাড়তেই হয়, জামা কাপড় ছাড়ি, আবার রাত্রিরে শোয়ার সময় ছাড়ি, দুবার ছাড়ি। এগুলো পালন করুন, তাতে দেখবেন স্মৃতি, মেধা এবং শরীর ঠিক থাকবে। আপনি তমগুণে আশ্রিত হয়ে আছেন, শরীর কি সত্যগুণ দেবে? দেবে না। তখন আবার জহরায়ের মতো বলতে হয়, স্কুলে ভর্তি করতে গেছেন ছেলেকে, বলছে ছেলে কিরকম? বলছে পড়াশোনা খুব ভালো। অসম্ভব মেধাবী, কিন্তু কিছু মনে রাখতে পারে না, সে তো গুরুচন্ডালী দোষ হয়ে গেল। তাহলে আমাদের অবস্থা হচ্ছে তাই। আপনার প্রশ্নের উত্তরটা টেনে নেক্সট বলছি, যেটা আমি একটু মডার্নে চলে যাচ্ছি। আমি তো পড়াই না আপনাদের মডার্নে। মডার্নের সিস্টেম হচ্ছে আমাদের যতটুকু প্রোটিন দরকার, সেই প্রোটিন হচ্ছে যার যা ওজন, অ্যালোপ্যাথি মতে যার যা
প্রোটিন দরকার, সেটা তার শরীরের ওজন অনুযায়ী। এবার ওজন অনুযায়ী যদি তার 60 কেজি ওজন হয়, তাহলে প্রতিদিন সে 60 গ্রাম তার প্রোটিন দরকার। ভালো করে শুনুন, 60 গ্রাম প্রোটিন দরকার। এবার 60 গ্রাম প্রোটিন দরকার যখন, তাহলে এক পিস যদি মাছ খান 50 গ্রাম, কেউ যদি আপনাকে বাড়িতে 50 গ্রাম দেয়, এইটুকু একটা, আপনি বলছেন তাকে মার্ডারই করে দেবেন। এরকম একটা বড় পিস দেবে, নাহলে 2 পিস দেবে। তা খেলেন, তাতে 45 থেকে 50 প্রোটিন ঢুকে গেল। এবার ডাল খাচ্ছেন, সবজি খাচ্ছেন, ভাত খাচ্ছেন, সবটাতেই প্রোটিন আছে, পার্সেন্টেজ কম। করে দিয়ে আপনি টেনে টুনে দেখলেন যে আপনার শরীরে যে প্রোটিনের রিকোয়ারমেন্ট, যেটাকে আমরা বলি, সেই রিকোয়ারমেন্ট হচ্ছে 60 গ্রাম। 60 গ্রামের যদি একটু অতিরিক্ত খান, মানে হাফ গ্রাম যদি খান, সেটা ফার্স্টে কিডনি ড্যামেজ করবে। কেন? প্রোটিন শরীরে থাকবে না, ও বেরিয়ে যাবেই। প্রথমে কিডনিকে ড্যামেজ করবে, ড্যামেজ করে ইউরিনালের মাধ্যমে বের করে দিয়ে যাবে, বের করে দেবে। এবার বের করে দিলে যখন, তাহলে আপনি এবার শরীরে যে মেটাবলিজম সিস্টেম আর যে অর্গান গুলো আছে, সে কত, তাকে তো প্রোটিন তৈরি এমনি বাদ দিয়ে দিলেন। সে তো প্রতিদিন 20-25 গ্রাম করে প্রোটিন তৈরি করছে। তাহলে 60 গ্রাম দরকার, আপনি 25 গ্রাম বাদ দিন, 35 গ্রাম প্রোটিন খান। সেই জন্য আপনাদের পরে আমি বইটা দেখে দেবে, হায়দ্রাবাদ নিউট্রিশন অ্যাডভাইজারি বোর্ডের আমাদের চেয়ারম্যান ছিলেন, আমরা যখন পড়াশোনা করি, A.K. গোপালন। তার নিউট্রিশনের বই আছে, ফুড এন্ড মিনারেলস এর বই আছে। তাতে লেখা আছে 0, 5 বছর পর্যন্ত কাউকে কিছু, কোনো অ্যানিম্যাল প্রোটিন দেবে না। উনি হায়দ্রাবাদে বললে সেজন্য না, 5 বছর পর্যন্ত কিচ্ছু দেবে না। 5 বছরের পরে দেবে যে 5 to 16 ইয়ার্স পর্যন্ত। যদি ডিম দিতে হয়, তাহলে ডিমটাকে হাফ বয়েল করে সুতো দিয়ে 8 ভাগের 1 ভাগ দেবে, মানে একটা কমলা লেবুর কোয়ার থেকেও কম। আপনার বাচ্চা বা ছেলে বা মেয়ে আপনাকে মার্ডার করে দেবে। আপনি একটা খাচ্ছেন আর ওকে একটা কমলা লেবুর কোয়ার মতো দিয়েছেন। আমরা কি করি? হ্যাঁ, আমার ছেলে আমার মেয়ে, খা বাবা খা, কত খাবি খা। সকালে 2টো ডিম খায়। পেশেন্ট আছে তো দেখি, বলছে 9 বছর বয়স, সকালবেলা 2টো ডিম সেদ্ধ দিই, দুপুরবেলা মাছ খায়, বিকেল বেলা সে কিছু খেতে চায় না, একটা অমলেট করে দিই, রাত্রিবেলা চিকেন খায়। ঠিক আছে তো প্রোটিন? আমি বললাম আরেকটু বাড়ানো দরকার, আরেকটু বাড়ানো দরকার। আমার এক বিশেষ পরিচিত, নাম বলছি না, বিশেষ পরিচিত, 4 বছর থেকে তাকে 3টে ডিম নেই, 3টে ডিম কাঁচা গুলে গরম দুধের মধ্যে দিয়ে খাওয়াতো বাচ্চাকে, এজ অফ 4। নাম বলছি না, বুঝতে পারছেন, আমার বিশেষ পরিচিত। আমি বাড়ি গিয়ে এগুলো কি করছেন? এগুলো করবেন না।
এই বিশেষ পরিচিত ভদ্রমহিলা তিনি স্কুল টিচার, রেগে মেগে সব রান্না ফেলে দিলেন, ফেলে দিয়ে স্বামীকে বলছেন যে আমার নাম করে, বলছে ও নিজে খায় না বলে সবাইকে নিরামিষ করতে চাইছে। আর জীবনে বলি না, 21 বছরে যখন বিয়ে হলো, তার আগে পেটে অসম্ভব যন্ত্রণা, তাকে বেলভিউতে ভর্তি করা হলো, 18 লাখ টাকা লাগলো। এবার লিখে ওর বিয়ে হয়েছে, এখন বাইরে আছে, ডাক্তাররা লিখে দিয়েছেন সারা জীবন আপনি ভাত এবং রুটি থেকে কন্ট্রোল করে খাবেন, মাছ মাংস ডিম আর ডাল খাবেন না, আর যা যা সবজি সেইটা অল্প নুন আর হলুদ দিয়ে খাবেন, কোনো অয়েল ব্যবহার করবেন না। কলকাতায় এসেছিল, আমার সঙ্গে দেখা হলো, এগুলো এরকম খাবার যদি আমরা খেতাম, চুপ করে আছে। তার ছেলেও বড় হয়ে গেছে, সে বিদেশে পড়াশোনা করছে, সারা জীবন আর খেতে পাবে না কিছু, কারণ মেটাবলিজম সিস্টেম একদম পুরো ডিস্ট্রয় হয়ে গেছে। কোনো টনিক চলবে না, কোনো কোল্ড ড্রিঙ্কস চলবে না। একালে লিখে দিয়েছে যে কোল্ড ড্রিঙ্কস যদি খান, সোডা জাতীয় যদি কিছু খান, তাহলে আপনার স্টমাক বাস্ট করবে। তাহলে এই যে সিস্টেমটা হয়ে গেছে, পরবর্তীকালে একদিন আপনাদের বলবো যে আমাদের কতটুকু কি দরকার। রিকোয়ারমেন্ট ঠিক আছে, আমরা মডার্ন সিস্টেমে খাওয়া দাওয়া এবং বৈদিকে খাওয়া দাওয়া, আপনার এই দরকার। একটা দেহ যখন তৈরি আছে, একটা জন্তু যখন তৈরি হয়েছে, একটা প্রাণী যখন তৈরি হয়েছে, সে বেঁচে থাকার জন্য বেসিক নিডটা কি দরকার, এই নিয়ে বিখ্যাত খাদ্যতাত্ত্বিক নোবেল পুরস্কার পেয়েছিলেন যিনি, ম্যাকটিগার্ড, তার বই এক্সিস্টেন্স অফ নেচার, প্রকৃতিকে আমি বেঁচে থাকবো কি করে, তার পরিধিগুলো লেখা হয়েছে। সেইখানে উনি দেখিয়েছেন যে যখনই একটা জীবের জন্মগ্রহণ হচ্ছে, সে পশু পক্ষী কীট পতঙ্গ থেকে সমস্ত প্যাকেজ দিয়ে তাকে পাঠানো হচ্ছে। যেমন এখান থেকে রকেট যাচ্ছে পৃথিবীর বাইরে, পুরো সিস্টেম তাকে দিয়ে দেওয়া হচ্ছে, না হলে সে তো ওখানেই মরে যাবে। তা ওখানে এই গ্র্যাভিটেশন কম বলে সহ্য হবে না। দেখেন নভশ্চরে যখন ফিরে আসে, দাঁড়াতে পারে না, কেন ওখানে তো উড়ে বেরিয়েছে, তো এক ক্যাপসুল থেকে অন্য ক্যাপসুল সাহা করে হাতটা বাড়িয়ে দিল, উড়ে চলে গেল। অ্যাপেলো 11 যখন নীল আর্মস্ট্রং, কোলিন্স আর মাইকেল কলিন্স প্রথমে গিয়ে চাঁদের ওইখানে নেমে এত খুশি হয়েছে, জোরে নিঃশ্বাস নিয়েছে, 37 ফুট উপরে উঠে গেছে। 37 ফুট উপরে উঠে গেছে। তারপরে এদের তো রিদিম শেখানো হয়, কুম্ভক শেখানো হয়, তারপর করে দিয়ে আস্তে আস্তে সে নিচে নেমেছে। তা এগুলো যারা ইয়ে খায়, সিদ্ধি খায়, সিদ্ধির শরবত খায় দুর্গাপূজার সময়, বা মোদক খায়, তাদের সেই অবস্থাটা হয়। আমিও জীবনে একবার মোদক খেয়েছিলাম। খেতে তো বলো, দুধ ঘি মাখন আর মিশ্রি দিয়ে করে, উপাদেয় খেতে, তার মধ্যে আবার ক্ষীর দিতে হয়। ক্লাস 6-এ পড়ি, এসছে কি একটা ওষুধের ফর্মুলেশন দেওয়া হবে, বাবা দেখছে, তাই বললাম এটা কি, বাবাকে জিজ্ঞেস করেছি, বাবা বলে এটাকে মোদক বলে, সিদ্ধি দিয়ে তৈরি হয়। বাবার অবারিত দাঁত ছিল, এরকম একটা ছোট্ট মটর ডালের মতো, আমি হাত পাতলা, আমাকে দিল, ভালো খেতে তো।
এবার যেখানে ছিল সেইখান থেকে আমি নিয়ে, বেশি খাইনি, 5 চামচ খেয়েছি। ক্লাস 6-এ পড়ি, ওই আমার প্রথম এবং শেষ নেশা করা। 5 চামচ খেয়েছি। আস্তে আস্তে দেখছি ঘুমের মতো পাচ্ছে, কিন্তু শুতে পাচ্ছি না। হ্যাঁ, তারপর দেখছি যে ভয়ে শ্বাস নিচ্ছি না, শ্বাস নিলে বডিটা সাঁ করে উপর উঠে যাচ্ছে, আবার শ্বাস যখন পেয়েছি মনে হচ্ছে কেউ উপর থেকে ঠেলে ফেলে দিচ্ছে। খেয়েছেন তো, জানেন তো, যেরকম যে উপর থেকে ফেলে দিচ্ছে, যে এরকম করে উড়ে চলে যাচ্ছেন আবার মাটিতে ফেলে দিচ্ছে। খুব আস্তে আস্তে ইচ্ছে করে শ্বাস নামিয়ে হয়তো 15, তখন তো খেলাধুলা করতাম, 15-16টা স্টপ ব্রিদিং করে দিয়ে তারপর নিতাম অল্প করে, যাতে উড়ে না যাই। কোনো মতে ধরতে ধরতে চলে গেলাম, হাত পা ধোয়ারও সময় নেই। আমি এসে যাচ্ছি, হাতটা এরকম করে রাখছি অন্ধের মতো, কারণ আমার ঘরে ঢুকতে গিয়ে যখনই শ্বাস নিচ্ছি দেখে আমার ঘরের দরজাটা সাঁ করে আমার এখানে চলে আসছে, আবার দম যখন ছাড়ছি সাট করে ওদিকে চলে যাচ্ছে, 30-40 ফুট চলে যাচ্ছে। তা শ্বাস নিচ্ছি না, যদি এসে ধাক্কা মারে আমাকে দরজাটা, যে আমি কত দূর পৌঁছে গেছি, হাত করে অন্ধের মতো করে কোনো মতে ঘরে গিয়ে পৌঁছালাম। পড়ে গিয়ে হলো আরেক বিপদ, দেখছি খাটটা এদিক থেকে সাঁ করে ওদিকে চলে যাচ্ছে, আবার এইদিকে আসছে। তা আমি হামাগুড়ি দিয়ে খাটের কাছে গেছি, দিয়ে খাটটাকে যেমনি হাতে পেয়েছি এক লাফ দিয়েছি, খাটের উপর পড়েছি, পড়ে দিয়ে চিত হয়ে শুয়ে আছে। কোনো মতে শ্বাস প্রশ্বাস অল্প অল্প করে চালিয়েছে, তারপর ঘুমিয়ে পড়েছে, খেয়াল নেই। আমি বরাবরই 4টের সময় উঠি, সে রাত্রিরে যতই দেরি হোক, 2:30, 3টে, 2টো 2:30 তো বেরিয়ে যায় শুতে আবার। তা ওই অভ্যেসটা দাঁড়িয়ে গেছে। তা তখন উঠলাম না, 8:30 বাজতে। তা বাবা বললো শরীরটা ভালো নয়, কালকে বোধহয় বেশি প্র্যাকটিস করেছে, ওকে ঘুমোতে দাও। তা আমাকে 9টার পরে ডাকলো, বাবাই ডাকলো, আমাকে বললো ওঠ। তারপরে উঠছি, তখন দেখি বাবা আমাকে ধরছে। ধরে তখন মা বললো কি হয়েছে, ওর কিছু হয়েছে? বললে না না, ঠিক আছে, আমি করে দিচ্ছি। বাবা ওকে উঠিয়ে বসে মাথায় হাত বুলিয়ে বলল, দেখেছিস তো খেলে কি ফল হয়। বাবার কিচ্ছু বলেননি, বাবা ধরে নিয়েছে যে এগুলো খেয়েছে, নাহলে এই সিমটম আসতে পারে না। তাহলে এই যে যেগুলো যেগুলো শরীরে দিচ্ছেন, আপনার শরীর পারমিট করবে কিনা কে জানে। কলকাতা একটা নাম করা হোটেল থেকে চ্যালেঞ্জ করে একদিন 2.5 পাউন্ড, প্রায় 2.5 পাউন্ড বলছি, 2.5 লিটারের কাছাকাছি 3x টেনে নিল। টেনে নিয়ে সে পার্ক স্ট্রিট থেকে নিজে গাড়ি চালিয়ে দুধপুর পার্কে চলে আসলো। হ্যাবিচুয়েটেড, তার খাওয়া অভ্যেস আছে, পার্টি দিয়ে গেছিল, সবাই চ্যালেঞ্জ করেছে, ও এন্টার খেয়ে গেছে। আর লোকে একটা গ্লাস খেয়ে উল্টো পাল্টা বকতে আরম্ভ করে, চাল সামলাতে পারে না। তাহলে এই যে সিস্টেম আছে, আপনার শরীরের অর্গানগুলোকে কিছু কাজ করতে দিন। এটা একটু যে সবার ক্ষেত্রে, তাদের কাজ করতে দিন। তাহলে প্রোটিন না থাকলে কি হয়, আপনি উইক হয়ে যাবেন, কাজ করতে পারবেন না, হাঁটার হলে অসুবিধা হবে। যান না ফুটপাতে যেগুলো শুয়ে আছে, যান কিছু করুন তো, যেমন ফিজিক্যাল স্ট্রেংথ সেরকম মেন্টাল স্ট্রেংথ। তারা ওই হিসাব করে প্রোটিনও খায় না, হ্যাঁ, আবার হিসাব করে শক্তি আরাধনাও করে না। আমাদের বাঙালিদের দুটো স্বভাব হচ্ছে, খুব অ্যানিমাল প্রোটিন খাই,
আমার কোনো অসুবিধা, কিন্তু যে যা খুশি পাওয়া যায় কিনতে পারি, আমার অসুবিধা কিছু নেই। খাও, তুমি সহ্য করতে পারছো কিনা দেখো। এর জন্য আবার রাজস্থান, হরিয়ানা আর গুজরাট, এরা অ্যানুয়াল ইনকাম থেকে 2% খরচা করে খাদ্যে। আর বাঙালিরা করে, এগুলো আমাদের হিসাব, বাঙালিরা করে 9 to 11 আয়ের। এই হজম করতে পারলে কর। এইবার বুদ্ধির দিক দিয়ে বাঙালির মেধা বলে সারা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না, কোথায় মেধা? তার কারণ রাজনীতিতে দেখুন, সব পোস্ট হোল করছে, রাজস্থান, গুজরাট, তামিলনাড়ু সব ভেজিটেরিয়ান, ব্যবসা করছে সব ভেজিটেরিয়ান, বড় বড় ডাক্তার সব ভেজিটেরিয়ান। কোইন্সিডেন্ট, আমাদের 5 বছর আগে ভারতীয় ক্রিকেট খেলতো, তার মধ্যে 7 জন ভেজিটেরিয়ান। গাভাস্কার, বিশ্বনাথ, গুন্ডাপ্পা বিশ্বনাথ থেকে আরম্ভ করে, কিরমানি থেকে আরম্ভ করে সব, অজিত ওয়াডেকার সব। কোথায়? এই তো প্রোটিন খাচ্ছি, একটু প্রোটিন পাউডার ছেলে খেলছে, একটু প্রোটিন পাউডার ডাক্তারকে লিখিয়ে নিলে, স্ট্যামিনা কোথায়? খাদ্যটাকে, মূল সিস্টেমটাকে আগে জানার চেষ্টা করুন। ইলিশ পেলেন, একটু বেশি পরিমাণ নিয়ে আসবেন। বাড়িতে কত? 6 জন, 250 নিয়ে আসুন, 50 গ্রাম করে, বাচ্চাদের একটু ছোট করে, বা 50 গ্রামই দিন। বাড়িতে আর টিকতে পারবেন? 50 গ্রাম মানে এইটুকু টুকরো। আরে হসপিটালে 200 থেকে 250 গ্রামের পিস দিতে হয়। মেডিকেল কলেজে এমার্জেন্সিতে আমি মারামারি দেখেছি, ওই থালা দিয়ে মারছে ডাক্তার এবং অ্যাটেন্ডেন্টসে, আমার নিজের দেখা, কেন বাবা মেডিকেল কলেজে ছিল, আমি নিজেই দেখেছি। হওয়ার আগে যেন খেয়ে যাই। তাহলে এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে বোঝার চেষ্টা করুন আগে, যে কতটুকু দরকার। আপনি সস্তায় পেলেন, নিয়ে চলে এলেন। দোষটা এইটা না, দোষটাকে খেয়াল করার চেষ্টা করুন যে কি ভালোবাসে বাচ্চারা, সেটা না, কোন সিজনে কোনটা দরকার সেটা খাওয়ার অভ্যেস করুন। সেটা তো আপনারা অভ্যেস করছেন না। কি ভাবছেন যে পরবর্তী আমাদের মুখোগ্নি করবে, একটু ভালো করে তন্দুরুস্তি করে যাই, এটা কিরকম টাইপের মুখোগ্নি করবে বুঝতে পারছেন তো? অনেকটা ভারতবর্ষের একটা প্রভিন্সের মতো হয়ে গেল। প্রভিন্সের নাম বলছি না, তা ওরা অন্য জায়গায় আগুন দেয়, তা ওরা, ওদের বলে, যে মুখে দিয়েছি কত ঘি দুধ মাখনো, সেই মুখে দিব আগুনও। এবং কোথায় দেয় বুঝতে পারছেন? নেক্সট ভোকাল কর্ডে দিচ্ছে, যা দিয়ে আওয়াজ বেরোয় মাঝে মাঝে। হম তাহলে এই যে সিস্টেম গুলো কেউ আমরা মেনে চলি না। এখন এই মেনে না চলার জন্য যে কারণগুলো আমাদের কাছে আসছে, সেইগুলো কখনো চিকিৎসা নেই, সুস্থ এবং স্বাভাবিকের কোনো চিকিৎসা নেই, অস্বাভাবিকের চিকিৎসা।
এটা কিসের কাজে লাগছে? এটা হ্যাঁ, না না, চলো ক্লাস চলছে তো, ক্লাসটা একটু গরম থাকবে, ক্লাসটা একটু গরম থাকবে। আমি জানি না কিছু, আমি জানি না কমাতে হবে কি বাড়াতে হবে। আপনারা তো 200 টাকায় 1 বছর আমি দেখে দেবো, কজন দেন দেখাতে? সারা বছর অন্তত 3 জন 4 জনের বেশি আজ পর্যন্ত পাইনি। তারপরে এসে দেখাচ্ছে, তখন দাও 800 টাকা করে, তখন দেখাচ্ছে। কেন ইনস্টিটিউটটা ছাড়বে না? বেসটাকে জানার চেষ্টা করুন, যেটা প্রথম দিকে পড়িয়েছিলাম। এইটা জীবনের বেস। কিরকম না, জীবনের একটা হচ্ছে অরিজিন, একটা প্রকৃতি, আর একটা কি করা হবে, তো নতুন নতুন খুলে আরেকটা বিকৃতি। লেখা ঠিক হয়েছে? হ্যাঁ, এই প্রকৃতিটা কিসের? প্রকৃতিটা কিসের? হুম, তার তার অরিজিন প্রকৃতি কি? নেচার, তাই তো? তাহলে নেচার, এখানে নেচার আসলো কোথায়? জগৎ প্রকৃতি মানে কি? এনভায়রনমেন্ট। তাহলে এইটা কি? প্রকৃতি মানে এনভায়রনমেন্ট? রাস্তা দিয়ে প্রতিদিন আসতো ভদ্রলোক, রাত্রি 10টার সময় কাজ থেকে ফিরতেন, একটা কুকুর তাকে দেখলে ঘেউ ঘেউ করতো। তা খুব নিরীহ টাইপের ভদ্রলোক, বুট পরতেন। এসতেন যখন, ওইখানে দেরি হতো, তার 5 মিনিট ওর পেছন পেছন কুকুর চিৎকার করতে করতে যেত। একদিন খুব রাগ হয়ে গেছে, মেরেছেন টেনে 1 লাথি। হুম, এবং বলেছে অনেকদিন সহ্য করেছি। পরের দিন ট্রেনে বলছেন, তখন বলছেন আপনি লাথি মারলেন? বলছে শুধু লাথি মারিনি, জুতো সহ মেরেছি, জুতো সহ, পায়ে জুতো ছিল। মানে একটা অলংকার বাদ যাচ্ছে। তাহলে আমরা যখনই কোনো কিছু ব্যালেন্স করছি, যখন অরিজিনকে আমাকে রাখতে হবে। তাহলে এই দিকটা কি? আর এটা প্রকৃতির বিকৃতি।
এখন মাঝে মাঝে একটু এগুলো চর্চা করবেন, তখন তো পড়িয়ে আছে যে মাথার উপর দিয়ে চলে গেছে। আর আপনাদের যখন কোর্স হবে, কোর্স শেষ হবে, তখন দেখবেন একটু একটু বুঝতে পেরেছেন। এই একটু একটু বুঝতে পেরেছেন, তখন দেখবেন শেষ হয়ে গেছে। শেষটা কিরকম হবে না, একজন বিশেষ ধর্মাবলম্বীদের আগে বিয়ে হতো 6-7 বছর থেকে 9 বছরের মধ্যে। ছেলের বয়স কত, 35 থেকে 40 ম্যাক্সিমাম। তাহলে 7 বছরে একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে 40 বছরের ছেলের। তা সেই জন্য প্রবাদ বাক্য আছে, বিবি যখন মানুষ হবে, সাহেব তখন কবরে যাবে। মানে মেয়েটা যখন যৌবন হবে, ও হাতা লাগিয়েছে। কবিতাটা হচ্ছে, প্রবাদ বাক্য হচ্ছে, বিবি যখন মানুষ হবে, সাহেব তখন কবরে যাবে। তাহলে কবরে যাবে যেটা, দাদার একটা বন্ধু ছিল নতুন বোস, পরে আপনাদের একদম বলবো অসাধারণ ছিল। তা কেউ চায়ের দোকানে ঢুকছে, কেউ কোথায় ঢুকছে, তা বলে কি কোথায় যাচ্ছি, বলছে একটু চা খেতে, বল চল তোর সঙ্গে যাচ্ছি। সপুর 2 ইঞ্চি ছিল, ভালো চেহারা, ওর সঙ্গে বসে চা খেয়ে নিল। একজন বলে কি রে তোরা চা খাচ্ছিস, বলছে তোরা এলি কেন, বলছে আমরা ঘুগনি পাউরুটি খাবে। বলছে তুই যা, আমি এদের পরে সঙ্গে খাচ্ছি। এবার ওদের কাছে ঘুগনি পাউরুটি খেলো। এরকম করে সবার কাছ থেকে ও খেয়ে বেড়াতো। একদিন সবাই মিলে রেগে গেছে, সে বোতন বোসকে বলছে সারা জীবন চঞ্চু বৃত্তি করে গেলি, হ্যাঁ কাউকে তো কিছু খাওয়ালি না। সে রেগে গেছে, রেগে গিয়ে বলছে চল, ভগবানের নামে দিব্যি করে বলছি যতজন যাবে আমি খাইয়ে দেবো, যা খেতে চাস। বলে সামনে রেস্ট খাবে, বলছে না তোকে এমনি বলি না, বলে চল আজকে ভগবানের দিব্যি করিস। নিয়ে এরকম সবাই বলছে এই বোতল খাওয়াবে, বোতল খাওয়াবে, করতে করতে 40-50 জন হয়ে গেছে। ও আগে গিয়ে সেই রেস্টুরেন্টে গিয়ে বসে আছে, সবাই যখন একদম সঙ্গে নিয়ে ঘুরছে, বোতল বোস বেরোচ্ছে। তাই বলে কেউ কোথায় যাচ্ছিস, বলছে তোদের খাওয়াবো বলেছিল, ভগবানের দিব্যি দিয়েছিল, তোরা আসতে দেরি করেছিস বলে আমার ফ্লোটা নষ্ট হয়ে গেছে। সেই ফ্লোটা আর নেই, যে ফ্লোটা এসছিল সেই সময়, সেটা আর নেই। তাহলে এই যে প্রকৃতির প্রকৃতি হলে এবং প্রকৃতির বিকৃতি, এইটা সবসময় খেয়াল রাখবে, এ টু জেড সারা জীবনের জন্য। এইটা হচ্ছে সত্য, রজ, মডেল বানান লিখছে কিন্তু তম। এটা প্রকৃতির প্রকৃতি হলো, এইটা বিকৃত হলো বায়ু, পিত্ত, কফ। কফ মানে আমরা যেটাকে কফ বলি সেটা কফ না। সংস্কৃত এবং প্রাচীন বাংলায় এটাকে বলা হচ্ছে ছর্দি, 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 সর্দি নয়। আমরা কেউ বলি না। তা বলছে এর সঙ্গে ময়েশ্চার শরীরে না থাকলে কি অসুবিধা হবে বুঝতেই পারছেন, যদি জল না খান কি অসুবিধা হবে। হ্যাঁ, আর ছোটবেলায় তো ইয়েতে কুইক পড়তাম, তাতে লিখেছিলেন যে 70 কিলোমিটার বেগে ধরে আছাড় মারা। কি জিনিস বলুন তো, 70 থেকে 80 কিলোমিটার বেগে তাকে ধরে আছাড় মারছে।
কি বস্তু? বায়ু। এসে গেল, ধরলেন, ধরে হ্যাঁ করে ফেলে দিল একদম। 70 থেকে 80 কিলোমিটার বেগে মাটিতে ফেলে দিল, ধরেই আছাড়। এটার উপরে ছিল যে ধরেই আছাড়, একবার ধরতে পারলে হয়। হুম, এই যে ধরতে পারলে হয়, তাহলে যে যার গুণ অনুযায়ী করবে। তাহলে এইটার উপর আপনার কোনো হাত নেই। এটা হচ্ছে নেচারের, প্রকৃতির প্রকৃতি। আমাদের চেষ্টা করতে হবে সত্ত্বগুণ বাড়ানো নয়, রজগুণ বাড়ানো নয়, তমগুণ বাড়ানো নয়। কেন এগুলো বাড়াবার কমাবার অধিকার আমাদের নেই, কোনো জগতের নেই। আমাদের দেশে আছে বায়ু পিত্ত কফ। আপনার প্রশ্নের উত্তরেই যাচ্ছি। বায়ু পিত্ত কফ, এইটার উপর আমরা কাজ করতে পারি। তাহলে বায়ু যদি শোধন হয়, আমার সত্ত্বগুণ বাড়বে। পিত্ত যদি শোধন হয়, তাহলে রজগুণ বাড়বে। আর ময়েশ্চার অর্থাৎ কফ যখন ইয়ে হবে, তাহলে আমার তমগুণ, তমগুণ মানে একেবারে সে কোনো গুড ফর নাথিং হয় না। তমগুণ মানে তার একটা কাজ আছে, তমগুণেও আছে, সেটা আজকে বোঝাবার সময় নেই। কেন, যেমন ব্ল্যাক হোল থিওরি জানেন আপনারা, যে নিয়ে জগৎ চলছে, ব্ল্যাক হোল থিওরি। ওই ব্ল্যাক হোল থিওরির একটা রেডিয়েশন আছে। সেই রেডিয়েশন থেকে একটা ইয়েলো এবং ব্লু লাইট বেরোয়। সেই লাইটটা তার রেডিয়েশন, সেই রেডিয়েশন যখন কমে যায়, তখন তার মৃত্যু হয়। এবং মৃত্যু হয়ে গেলে বিরাট একটা ভ্যাকেন্ট জায়গা তৈরি হয়। তখন অন্যান্য ব্ল্যাক হোলের তার প্রেশারটা নিতে হয়, এবং সেটা জগতের উপর পড়ে, বিরাট ঝড়, বন্যা, এগুলো সব হয়। ভ্যাকেন্ট। তাহলে এই যে সিস্টেমটা, যে জগৎ কিভাবে চলছে, তা যখন এইটাকে করলেন, তখন ওটা বাড়বে। আপনাকে সারা জীবন কিছু করতে হবে না, সংসার করতে হবে না, পড়াশোনা করতে হবে না, চাকরি করতে হবে না। আপনি খালি এটাকে সামঞ্জস্য করার চেষ্টা করুন, তাহলে এইগুলো আপনার বেড়ে যাবে। বেড়ে গেলে কি আপনি একটু মেধাবী হবেন, পড়াশোনায় ভালো হবেন, ভালো সংসারী হবেন, ভালো সংসারী হবেন, ভালো অফিস কলিগ হবেন, যে সবার কাছে একটা আদর্শ চরিত্র হয়ে থাকবেন। তাহলে সিস্টেমটাকে আমরা তো পালন করছি না। এই যে সিস্টেমটাকে যেটা আছে, তাহলে বায়ু পিত্ত কফ। এখন শরৎকাল, এইটা বাড়বে। আপনারা হরস্কোপের সময় পড়বেন, কেন এখানে হরস্কোপ দিচ্ছি, তাহলে আশ্বিন এবং কার্তিক মাসে জন্ম হয়েছে যার, তার বায়ুর ধাত হবে, পিত্তের ধাত গরমে হবে, বসন্তকালে হবে। আর একটা পিত্তের ধাত কবে হবে, দেখুন, জেনেও বলতে পারবেন না আপনারা। ভাদ্র। ময়েশ্চার ক্লাইমেট কোনটা? বর্ষা। দেখেছেন কোথায় আটকে গেছেন? বসন্তকাল আর বর্ষাকাল। হ্যাঁ, তাহলে কি হবে, কফ বেড়ে যাবে, সেখানে অ্যাসিড ব্যালেন্স বাড়ছে কেন? সেই জন্য প্রকৃতি ঠিক কাছে, যত টক ফল
লেবু থেকে আরম্ভ করে সব দেখবেন বর্ষাকালে হয়। দেখুন যেটা গরমকালে যত রসালো ফল হয়, শীতকালে যত হয় সব কিন্তু বায়ুর ধাত বাড়িয়ে দেয়। আপনি শীতকালে যে কোনো ফসল বেশি খাওয়া উচিত না, কারণ ফুলকপি, বাঁধাকপি, তারপর আলু, ক্যাপসিকাম, যেগুলো যেগুলো আছে সেগুলো খেলে গ্যাস হবে। তাহলে শীতকালে আবার গ্যাস হবে কেন? এই সিজনাল ফুড খেতে বলছি যে এই জন্য এইটা। তারপর যদি সেই ঋতুতে আপনার জন্মগ্রহণ করতে হয় তাহলে তার একটা সিস্টেম থাকবে। এবার বাড়িতে যখন রান্না হচ্ছে 10 জনের 10 রকম ক্যারেক্টার, একই জিন থাকুক না কেন 10 রকম ক্যারেক্টার তৈরি হচ্ছে কেন? তার ডিএনএ আরএনএ আলাদা হয়ে তৈরি হচ্ছে। সেই জন্য রামকৃষ্ণ কথা মেটে আছে যে মাছ এসছে, কাউকে মাছের ঝাল করে দিচ্ছে যার পেটে চাষ হয়, কাউকে পাতলা কাঁচকলা দিয়ে ঝোল করে দিচ্ছে। তারই ছেলে মেয়েকে এক একজনকে এক একটা খাবার দিচ্ছে। আর আপনার যদি যত ইচ্ছা হয় আপনি খান, শরীর না মহাশয় যা সবেন তাই সইয়ে নেয়। আপনি রোজ খান, দেখুন আপনার শরীর খারাপ করবে না। রোজ খান। আপনি বিয়ে বাড়িতে গেলেন, বললেন 5 প্লেট মাংস মেরে দিয়েছি, আইসক্রিম খেয়েছি 6টা, এইটাই আপনি খারাপ করলেন। আপনি রোজ খান না, রোজ খান না, 70টা রুটি রোজ খান, দেখুন আপনার শরীর খারাপ করে কিনা। 1 বছর খান, দেখবেন কিচ্ছু হবে না। আপনি অনুষ্ঠান বাড়িতে গেছেন, ঘি দিয়ে লুচি হয়েছে, বললেন এই তো পাবো না, হ্যাঁ আর পাবো না, রামপ্রসাদ সেনের মতো যে আমার স্বাদ না মিটিল আশা না পড়িল সকলে পুরাই যায় মা। আর তো না খেলে আর থাকবে না, সুতরাং যা পাচ্ছি এটাকে আমরা করে নিই। তাহলে এই সিস্টেমটাকে মনে রাখবেন, এটা সারা জীবনের একটা দেয়। খাদ্যটা এই বায়ু পিত্ত কফকে ধরে তৈরি করা হয়েছে, পড়াশোনা নেচার সবকিছু তৈরি করা হয়েছে এই ধারা দিয়ে, এই ধারা দিয়ে তৈরি করছেন। এইটার উপর আপনার কন্ট্রোল আছে, এটা কন্ট্রোল নেই। বলেন আপনার সত্যগুণ কম, একটু সত্যগুণ বাড়াতে হবে, কেউ বাড়াতে পেরেছে পৃথিবীতে? এটা এমনি হয়ে যাবে। 1 বছরের বাচ্চা, তাকে হাই জাম্প দেওয়া শেখান না, বলে প্র্যাকটিসে সব হয়, করতে পারবে সে? সময় হলে সে সব পেরে যাবে, সময় দিতে হবে। এবার প্রশ্ন বলুন আপনাদের, এবার প্রত্যেকটা হার্বস এইভাবে করা হয়েছে, মডার্নের মতে করা হয়েছে আলাদা মিনারেলস দিয়ে। সে মেনটেন করবে, আপনার ব্যাপার, আমি কি করে বলবো? শিখে গেলে তো বাড়িতে অশান্তি হবে। কোনটা? এটা বায়ু মিশ্রিত, কোনটা সিঙ্গেল থাকে না, সবসময় জয়েন্ট। কবটা বেরিয়ে যায় বলুন কোন সময়? বললাম তো একটু আগেই, বর্ষাকালে বসন্তকাল আর বর্ষাকাল। বর্ষাকাল। সেগুলো ভাবতেও পারছেন না।
প্রাণায়াম করলে ওই বায়ু ভাবটা ব্যালেন্স হয়ে সাত্বিক গুণ বাড়তে থাকে, তাই তো? আবার সত্যিক গুণ কোথা থেকে না, এলো? বায়ু ভাবটা ব্যালেন্স হয় তো, সাত্বিক ব্যাপারটা ব্যালেন্স। তিনটেই ব্যালেন্স হচ্ছে, শুধু প্রাণায়াম করলে তিনটেই হয়ে যাবে? তিনটেই ব্যালেন্স হবে। আচ্ছা, তাহলে এইটাকে করলে, আমি শেষের ক্লাসটা আজকে বলে দিচ্ছি, এইটা যতক্ষণ না আপনি ইকুয়াল নিয়ে আসবেন, এই তিনটে গুণ ইকুয়াল করা মানে, একটু আমি অঙ্কের ফর্মুলা আসছি, কিছু করবো না অঙ্ক। আমি যদি এক্স ফ্যাক্টর ধরি তাহলে 100, তাহলে এইটা হলো 33.33, 33.33, 33.33, এই এখানে 1 হয়ে গেল। ইকুয়াল, এই যখনই এটাকে ইকুয়াল করেন, দিয়ে 100-এ নিয়ে গেলেন, তখন কি হলো? তিনটে গুণ সেম হয়ে গেল। কারোর সঙ্গে আপনার পরিচয় হলো, শুনলেন সে ইংলিশে ফার্স্ট ক্লাস, ফিলোসফিতে ফার্স্ট ক্লাস, আর হিস্ট্রিতে ফার্স্ট ক্লাস। এবার পরিচয় দেওয়ার সময় সবাই যদি সে বক্তৃতা করতে আসে, তাকে কি পরিচয় দেবো? কোন সাবজেক্টের লোক উনি, কোন সাবজেক্টের লোক বলবো আমি? খিচুড়ি সাবজেক্ট বলতে পারি। আমরাও সেই পথেই যাচ্ছি। তাহলে খিচুড়ি সাবজেক্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তা যে কিছু জানে না সে সবকিছু জানে, আর যে সবকিছু জানে সে কিছু জানে না। এটা ন্যায় শাস্ত্রের কথা। সেই জন্য তিনটে গুণ ইকুয়াল হয়ে গেলে কি হয়? ব্যালেন্স হয়ে গেল। তাহলে 3 গুণ, কখনো একটা গুণ একেবারে বাদ চলে যাবে না জীবন থেকে। যে কোনো একটা গুণ যদি আপনার বাদ চলে যায়, তাহলে দেহ ছেড়ে দেবেন আপনি, তাহলে আর বাঁচিয়ে রাখা সম্ভব না। মানে এই স্থূল চেহারা, এই তিনটে গুণ একত্রিত হলে এইবার কুণ্ডলিনী এসে গেল। কি বলা হচ্ছে? এইটা কি হচ্ছে? 3 চক্ষু। তাহলে এইটা স্থূল শরীর, এইটা সূক্ষ্ম শরীর, আর এইটা কারণ শরীর। এই জায়গাটাকে কুণ্ডলিনীতে কি বলা হয়? এইটাকে হীরা পিঙ্গল, আজ্ঞা চক্র। আজ্ঞা মানে কি? আদেশ। মানে আমার এই দেহের কমান্ডার আমি,
মহাত্মা গান্ধী বলেছিলেন না, আমার শরীর, আমি এর স্বামী, মানে কর্তা। যখন আমি শরীরকে চালনা করি, যখন শরীর আমাকে চালনা করে, তখন আমি শরীরের আসামি। যখন আমার শরীরকে আমি চালনা করি, তখন আমি শরীরের স্বামী। যখন শরীর আমাকে চালনা করে, তখন আমি আমার শরীরের আসামি। তাহলে বায়ু পিত্ত কফ ইকুয়াল হয়ে যাওয়ার মানে স্থূল শরীর, সূক্ষ্ম শরীর আর কারণ শরীর, তিনটে ইকুয়াল হয়ে গেল। একটা মানুষ, পাতঞ্জল দর্শনে দেখবেন যে একটা মানুষ সে কতখানি জাগতিক, তার বাচকটা দেখবেন। কারোর চোখ কিন্তু একরকম নয়, দেখবেন ডান চোখ এবং বাচক আলাদা আছে, তার ভিশনটা। বাচক ডান চোখের ভিশনটা, এই জন্য পাতঞ্জল দর্শনের চোখের ৭৮টা ভাগ আছে। আর আমরা এখনো ৯টা ভাগে বেশি উঠতে পারিনি মডার্নে। এই তাহলে যখন এই মানুষটি কতখানি জাগতিক, তার বাচকটার দিকে দেখবেন। এই মানুষটি কতখানি সূক্ষ্ম শরীরকে জয় করতে পেরেছে, মানবিক, তার ডান চোখটা দেখবেন। যে কোনো মহাপুরুষের এমনি ছবিগুলো দেখুন, তাতেই বুঝতে পারবেন। বা নিজেদের টেস্ট করে মোবাইলে ছবিটা তুলে শুধু চোখগুলো বড় করে দেখুন, দেখবেন আপনিই ধরতে পারবেন না আপনার চোখ, এই ডান চোখ একরকম, বাচক একরকম। তাহলে যতখানি বেশি জাগতিক হবেন, বাচকে ধরা পড়বে। যতখানি আপনি সূক্ষ্ম শরীরে অগ্রসর হবেন, সেটা জানা যাবে। এইবার অ্যানিম্যাল রিসার্চের কেন্দ্রে গত সপ্তাহে একটা খবর এসছে আমার কাছে, যে সাপ, ব্যাং, কুকুর, যে কোনো তার মুখের চোখের ছবি তোলা হবে আর তার আওয়াজটা নেওয়া হবে। আওয়াজটা হয়ে গেলে তার জিন কোথা থেকে এসছে, ইয়েতে এসছে, সব ধরা পড়বে। যেটা প্রাচীন সিস্টেমে পড়ানো হতো, আমাদের অ্যানথ্রোপোলজি সিস্টেমে, এখন চোখের নিচ্ছে, দেখছেন না, চোখের নিচ্ছে, আঙুলের ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে। তাহলে এই যে তিনটে যখন ইকুয়াল হলো, কি হলো? তাহলে স্থূল শরীর, সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর ইকুয়াল হয়ে গিয়ে কি হলো? কি হলো? ব্যালেন্স হয়ে, ব্যালেন্স হয়ে কি হলো? সমান চলে গেল বডির তিনটে গুণ ইকুয়াল হয়ে গেল। তা প্রবাদ বাক্যটা শুনুন, কোন গুণ নাই যার কপালে আগুন, কোন গুণ নাই যার কপালে আগুন। এইটা ইকুয়ালটা, এইটা জেগে উঠলো। যখনই জেগে উঠলো, জেগে যখন উঠলো, তখন আপনি দেবতার পর্যায়ে চলে গেলেন। আর তার প্রাথমিক অবস্থা না হলে আপনার কুণ্ডলিনী যত ফোস ফাস করে শ্বাস ছাড়ুন আর ওই করুন, ওই খান, কিচ্ছু হবে না। ক্লিয়ার হয়েছে? আরেকবার বলি ব্যাপারটা, মানে ওইটা ব্যালেন্স হলে কুণ্ডলিনী জেগে উঠলো। হ্যাঁ, কুণ্ডলিনী জেগে উঠলে কুণ্ডলিনী যে ডাকবে না, আজ্ঞা চক্র ডাকলো। এবার আজ্ঞা চক্র ওকে টেনে তুলবে। মূলাধার চক্রে কোনো শক্তি নেই, কোনো অর্গানই নেই। এই যে একটা বাজে কথা হয় যে যোগে অগ্রসর হতে গেলে কুণ্ডলিনীতে মূলাধারকে জাগ্রত করতে হবে। কিসের জাগ্রত করতে হবে? এটাকে জাগ্রত করুন তো, যোগের দ্বারা করতে পারবেন? এটা আইকিউ দিয়ে
এ সমস্ত ব্যালেন্স করে দিতে পারবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়া? বলছি ভেদ করে তারপরে একটা একটা করে ভেদ করতে হবে। ভেদটা করবেন কি করে? প্রাথমিক প্রাথমিক উচ্চ উচ্চ শিক্ষা, তারপর স্নাতকোত্তর শিক্ষা, তারপরে যাচ্ছেন। তা কে শিখছে? শিখছেটা কে? হ্যাঁ, তাহলে আমার কিসের দরকার? ওগুলো যেরকম আছে সেগুলোই থাকছে। আমি যখন গেলাম তখন আমি বুঝতে পারলাম যে যে স্কুলে কি ফাঁকি দিয়েছি, এটা আমার উচিত হয়নি। আমার এখনো মনে হয় যে সায়েন্সে চলে যাব। যখনই সংস্কৃত ক্লাস থাকতো, উনি মাস্টারমশাই আমাকে ভালোবাসতেন, অমৃতাংশ রায় বৈদিক, তা আমাকে বলতেন যে তুমি একটু পড়াশোনা করো, তাহলে তোমার এটা ভবিষ্যতে কাজে লাগবে। ভবিষ্যতে কাজে লাগবে যা। তখন আমাকে বলছেন তুমি তাহলে কি করবে, কি ক্লাসে থাকবে না বেরিয়ে যাবে? আমি বললাম আমার তো থাকার ইচ্ছা নেই, আমি বেরিয়ে গেছি। কেন সায়েন্স পড়বে, আবার পড়ে লাভটা কি? এমনি যেটুকু নম্বর পেয়ে যাবো। তার আগে বিহারে ছিলাম, ওখানে সংস্কৃত অল্প পড়িয়েছিল, আর আমার দরকার কিসে? তা আমার দরকার নেই। এখন আমি হারে হারে টের পাচ্ছি, এখন যে সমস্ত কাজগুলো হচ্ছে বড় বড় বই দিয়ে। এখন বুঝতে পারি, যে কোনো প্রাচীন সংস্কৃত বই পড়ে বুঝতে পারি। আমি প্রতিটা অক্ষরের মানে বলতে পারবো না, কিন্তু অনুবাদটা করে দিতে পারবো। তার জন্য আমাকে খাটতে হচ্ছে তো। এটা ফাঁকির লক্ষণ। যদি 2 বছর পড়তাম একটু, অসুবিধাটা কোথায় ছিল? হ্যাঁ, এবার ক্লিয়ার হলো। রাস্তায় যাচ্ছেন, কুণ্ডলিনী জাগরণ, 10 দিনের শিবির। হ্যাঁ, ভাইব্রেশন দিয়ে ওঠাচ্ছেন, ওই দেবেন না। স্যার নিচে ঘন্টা বাজিয়ে মানে গোলাপের ওখানে। মানে আমি সেই জন্য বলি না যে কিভাবে মানুষ কে আজ পর্যন্ত কেউ কোনো বইতে কুণ্ডলিনী, যত বড় সাধু হোক না কেন, লিখেছে যে কারণ শরীর না জাগলে মণিপুর চক্র জাগে না। মণিপুর চক্র হচ্ছে প্রাণবায়ু অপানবায়ুকে মধ্যে একটা অ্যামালগামেশন হয়ে যাওয়ার পর ওর মধ্যে একটা লোন দেয়, এনার্জি লোন। ও লোন দিয়ে ওর নিচে মূলাধার এবং স্বাধিষ্ঠানকে, ওখানে 11খানা চক্র আছে, মূলাধার, অর্ধচক্র, অর্ধ সর্প, অর্ধচন্দ্র। ওই স্বাধিষ্ঠানের থেকে মণিপুর চক্র, অর্ধ অগ্নিস্বর, টোটাল বডিতে 108টা চক্র আছে। পাতা আছে, পাতা আছে, ফুল আছে, বনসাই তো। এই যে কে বলেছে 4টে পার্ট আছে? কোনো পার্ট নেই। শুনুন, হিন্দি কবিতা আছে, প্রেমিক প্রেমিকা বসে আছে, প্রেমিকাকে প্রেমিক বলছে যে तुझे इतना प्यार करता हूं যে मेरा सोच में आए कि चांद तोड़कर तेरा हाथ में दे दिया देने के लिए। तो प्रेमिका बोलছে दिया क्यों नहीं? बोलছে तू करेगा क्या, ये सोच के अब दिया नहीं। তুই পারতে পারবি চাঁদকে ওর হাতে দিতে পারবি? কলকাতায় কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট হলো। গাড়ি চালাচ্ছিল 17-18 বছর মেয়েদের সঙ্গে নিয়ে, 20, 21, 22 ছেলেরা। অ্যাক্সিডেন্টটা হলো কেন?
জোরে চালাচ্ছে, ইয়ে করছে, করে দিয়ে 3টে মেয়ে, সে বড় লোকের মেয়ে, করে বলছে হাত ছেড়ে, স্টিয়ারিং হাত ছেড়ে চালাতে। 5 জন মারা গেল। সেই জন্য উপনিষদের কথা হচ্ছে ন তোরা মানে না লভ্য। অধিক তাড়াতাড়ি যারা পাইতে চায় তারা কিছুই পায় না জীবনে। প্রাণায়ামের বায়ু ব্যাপারটা তো বুঝলাম, মন্ত্র শক্তির ব্যাপারটা পরে পরে কুণ্ডলিনী পরে পড়ছেন, হাঁটছেন, পড়তে গিয়ে আমি কোথায় চলে গেছি, যে আপনার অরিজিনটা যাতে বুঝতে পারলে নিজেরাই তৈরি করতে পারবেন, নিজেরাই বুঝতে পারবেন যে এই সবজি কিসে কাজে লাগে দেখি, সেইটা দেখবেন না, সবজি দেখে সিজন দেখে আপনার ধরে নিতে পারবেন এটা কোন কালে। এইটা ছাড়াও ওই সয়েল আছে, আপনি লাগান না, এখানে গড়িয়ায় আপেল লাগান, কিরকম হবে খেতে? আনন্দবাজারে এক সাংবাদিক, তিনি সুইজারল্যান্ড থেকে বাতাবি লেবু কিনেছিলেন, সবুজ ভিতরটা। এটা অভ্যেস ছিল আমাদের যাদবপুরের এক ভিসি শান্তিবেন্দু, বিরাট বাড়ি করেছিলেন, সব এসির মধ্যে লাগাতে হয়েছিল, সব ঢাকুরিয়া স্টেশনে বলেছি। তিনি আনন্দবাজারে বাজার সরকার ছিলেন, নাম বিজন কুমার ঘোষ। একদিন আমাকে নিয়ে গেছেন বাড়িতে, বাড়ির সামনে দেখি বিরাট বড় একটা গাছ, অন্তত 12 ফুট বাগানে একটাই গাছ আছে, বাতাবি লেবুর গাছ, এত বড় বড় বাতাবি লেবু ধরেছে। তাই কি 3টে রাস্তায় মোড়ে কোনটায় লাগিয়েছেন? একটা পান, বলে চুরির জন্য লাগিয়েছি। এখন চুরির জন্য লাগিয়েছেন মানে? তা বলছে এটা নিয়ে আপনি আপনার বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা করে দেখুন না। এখন কেন, কি হয়েছে? বলছেন করলার রস খেয়েছেন? হ্যাঁ, আন্দাজ করছি। বলে তার থেকে যদি কিছু থেকে দেয়, করলার রসের মধ্যে যে নিম পাতার রস দেওয়া হয়, তাহলে যা খেতে হবে এটা। তা আগে চুরি হতো, এখন আর চুরি হয় না, যে একবার নিয়ে গেছে আর নেয় না। কি সয়েল, আবহাওয়াটা কাজ করেন, মাটি কাজ করেন। বাংলা গান আছে না, চোখের নজর কম হলে আর কাজল দিয়ে কি হবে। বেশ যদি ঠিক না হয় তাহলে বেসলেস, সেটাও কিন্তু একটা পদার্থ, অপদার্থ নয়। কি প্রশ্ন বলুন, এবার শেষ করে দিই, কেন আমাকে পড়াবে বলে আমি অরিজিনে নিয়ে যাবো। এইটা যদি আপনারা ধরতে পারেন, এইটা যদি ধরতে পারেন, তাহলে ভারতীয় খাদ্যতত্ত্বের বেসটা না, জগতের এবং আপনার বেসটাকে আপনি ধরতে পারবেন। বলছি স্যার, বড় খবর আছে কিছু, সব জিনিস এর মধ্যে দিয়ে ধরবে। স্বামী স্ত্রী দেখা হলেই ঝগড়া হতে, 3 বছর বিয়ে হয়েছে, কি হয়েছে সেটা? এই দুজনেই আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, প্রেম করে ঘুরে সব বিয়ে টিয়ে করেছে, এখনো মনোমালিন্য। অফিস থেকে ঢুকেছে, বাড়ি ঢুকেছে, আরে সময় দাও। কেউ সিনিয়র বাড়িতে এসে, কোনো বয়স্ক আত্মীয় এসছেন, সঙ্গে সঙ্গে ওরে তোর মামা এসছে, তোর জেঠু এসছে, ঘাড়ি করে প্রণাম আর মুখ হলো। আরে ঢুকতে দাও, বসতে দাও।
এরকম অনেকবার বলেছেন। সন্তদাসজি এক জায়গায় গেছেন বাড়িতে, ভবানীপুরে একটি বাড়িতে গেছেন, সবাই প্রণাম করছে। সন্তদাসজি বলছেন আর প্রণাম কার বাকি আছে? দোতলায় ওনার ব্যবস্থা করা হয়েছে, দুদিন থাকবেন। বলছে একজন বলছে ওই ওই এর বাকি আছে, বলছে ডাকো ডাকো, তাদের ডাকো। আর বলছেন বাবু সন্তদাসজি ডাকছেন তাদের, বলছে এই শিগগিরই প্রণাম করে যায়, কাজের লোকদের সব বলছে এসব প্রণাম করে যায়, এসব প্রণাম করে যাচ্ছে। বলছে প্রণাম হয়ে গেল তোমাদের সবার? বলছে হ্যাঁ বাবা হয়ে গেছে। বলে এবার আমি আসি, এই গাড়িটা নিয়ে এসো। তো সবাই বলছে যে আপনি তো দুদিন এখানে, আপনাকে দুদিন আসার জন্য আপনি বৃন্দাবন থেকে এলেন, এক্ষুনি এসে চলে যাবেন? বলছেন তোমাদের কাজ তো হয়ে গেছে, তাহলে আমি আর থেকে লাভ কি? তোমাদের কাজ তো হয়ে গেছে, তাহলে দুদিন থাকতে যাবো কেন? তা এইটা একজন পুরো ধর্ম মেনে চলে, তার সঙ্গে সূচিবায়ু ঢোকে। জায়গাটার নাম বলছি না, কার বাড়িতে গেছিলাম সেটাও বলছি না, 4 দিন থাকার কথা আমাদের। তা গেছি, আমার জন্য সব আলাদা ব্যবস্থা করেছে, ইয়ে করেছে। ওইখানে ওদের বাড়ির মন্দিরে ভোগ হবে, সেটা হবে, তারা মাছ খায়। তা প্রথম গেই শীতকালে, ওই দিকেই গেছিলাম শীতকালে। তা আমাকে সে জিজ্ঞেস করছে, সে তখন এমএসসি পড়ছে, আমাকে বলছে আপনি কোথায় গেছিলেন? আমি বললাম বাথরুমে গেছে। কিসের জন্য? এবার বাথরুমে গেছি কিসের জন্য জিজ্ঞেস করছে। আমিও তো ঠোঁট কাটার লোক, আমার পেশাব কিছু নেই, একটা পেচ্ছাপ করতে গেছি। ও গামছা নেননি? জানুয়ারি মাস, শীতকাল। এগুলো গামছা দিয়ে কি হবে? বলে এখানকার নিয়ম হচ্ছে যে পায়খানায় গেলে স্নান করতে হইব, আর প্রস্রাব করার জন্য গেলে গা ধুইতে হইব। আমি 2 ঘন্টা থেকে ওখান থেকে হাওয়া থাকবো, 5-6 বার পেচ্ছাপ করবো, 5-6 বার গা ধোবো শীতকালে। তখন বুঝলাম ওদের বাড়ির সবাই কেন শ্বাসকষ্টে ভোগে। আর কিছু প্রশ্ন আছে? স্যার স্যার হ্যাঁ বলছি স্যার আমাদের এইখানে আবার সারা জীবন সব প্যাকেজ আজকেই শেষ হয়ে যাচ্ছে। পরে